এবং আমাদের সাথে আলোচনা করার জন্য প্রস্তুত আছেন মাসুদ পারভেজ। পারভেজ ভাই, গতকালকেই আরও একবার বাংলাদেশ প্রিমিয়ার লিগ শেষ হয়ে গেল, যথারীতি চ্যাম্পিয়ন হয়েছে আবাহনী, টানা দ্বিতীয়বার, সব মিলে 23তম বারের মতো, এবং লিস্টে ক্রিকেটে মর্যাদা পাওয়ার পরে অপরাজিতভাবে প্রথমবার চ্যাম্পিয়ন। আমরা নিশ্চয়ই আলোচনা করব, তার আগে ছোট্ট করে দেখে নিতে চাই একটি প্রতিবেদন। আবাহনীর ঘরে ঢাকা লিগের 23তম শিরোপা। সুপার লিগের তৃতীয় রাউন্ডে চ্যাম্পিয়নশিপ নিষ্পত্তি হলেও ট্রফি বুঝে নিল শেষ দিন। লিস্টে যুগে প্রথমবার অপরাজিত চ্যাম্পিয়ন আকাশী নীল। এনামুল বিজয়ের সেঞ্চুরিতে টানা 16 জয়, শাইন পুকুরকে হারিয়েছে 4 উইকেটে। এদিন উৎসব মুখর হোম অব ক্রিকেট। আবাহনীর শিরোপা উদযাপন ঘিরে সব আয়োজন। আনবিটেন লিস্টে ক্রিকেট যখন থেকে শুরু হয়েছে এরপর থেকে এবারই প্রথম যে আমরা আনবিটেন চ্যাম্পিয়ন হলাম, সো এটা একটা দারুণ অনুভূতি আমার কাছে। ঢাকা লিগের শিরোপা যেন ডাল ভাত বানিয়ে ফেলেছে আবাহনী। একপাক্ষিক লড়াই আর প্রতিদ্বন্দ্বিতার অভাব স্বীকার করছেন বিসিবি সভাপতিও, এজন্য দায়ী করছেন ক্রিকেটারদের। পুলটাই হচ্ছে সবচেয়ে আমাদের জন্য ভালো, বাট প্লেয়াররা চায় না। কি বলবো, ওরা তো দাবিই ছিল ওদের একটা, যে এই পুল প্রথা ওরা চায় না। শুধু তাই নয়, প্রতিবারের মতো এবারও পারিশ্রমিক নিয়ে প্রশ্ন, আবারও ব্রাদার্স ইউনিয়নের বিরুদ্ধে অভিযোগ। এর আগে যখনই কমপ্লেন এসছে আমরা চেষ্টা করেছি ওটাকে রিজলভ করার জন্য। এখনো শুনলাম ডেফিনেটলি এখানে সিসিডিএম আছে, বোর্ডের ডাইরেক্টর আছে, ওনারা ডেফিনেটলি এই ব্যাপারটা দেখবে। দাবদাহের মধ্যে ডিপিএল ও বিশ্বকাপ প্রস্তুতির ঘাটতি নিয়ে প্রশ্ন তুলেছেন খোদ সাকিব আল হাসান। বিশ্বসেরা অলরাউন্ডারকে নাজমুল হাসানের পাল্টা প্রশ্ন, জিম্বাবুয়ের সঙ্গে না খেলে কেন প্রিমিয়ার লিগ খেললেন? এবং একটা জমজমাট বিপিএল আমরা দেখেছি। শ্রীলঙ্কার সাথে পুরো সিরিজ খেললাম, তারপরও প্রিপারেশন লাগবে। আমার তো মনে হয় ও তো টি20ও খেলতে পারতো, ওডিআইও খেলতে পারে। ও তো ওডিআইটাকে বেছে নিয়েছে ওয়ার্ল্ড কাপের আগে। মানে আমার মনে হয় দুষ্টামি করেছে আপনাদের সাথে। বিশ্বকাপের আগে জিম্বাবুয়ে সিরিজ খেলার পক্ষে যুক্তি তুলে ধরলেও টাইগারদের ব্যাটিং দেখে মন খারাপ বোর্ড সভাপতির। আর এই সমস্ত নেগেটিভ কথাবার্তা কিছুই শুনতে ভালো লাগে না। এমনিই মনটা খারাপ, ব্যাটিংটা ভালো লাগে নি, ব্যাটিং দেখে খুবই ভয় লাগছে। সো এটা তো মানে এইগুলো হলো এখনকার আলোচনার বিষয়। মন খারাপের আরো বড় কারণ আইপিএল ধামাকা। টি20তে কোথায় দাঁড়িয়ে বাংলাদেশ? আর এইবারের আইপিএল দেখে মানে কিছু বুঝতে পারছি না, এটা কি হচ্ছে নাকি। ওরা যেভাবে খেলছে এই খেলার সাথে একটা বিরাট গ্যাপ। ইকরাম হুসাইন, চ্যানেল 24, ঢাকা। মাসুদ পারভেজ, যেমনটা বোর্ড সভাপতির মুখেই শুনলাম যে একপাক্ষিক ডিপিএল হয়ে গেল কিনা, বিশেষ করে পুল প্রথা বিলুপ্তির পর থেকে আসলে যে একটা ভারসাম্যপূর্ণ যে বিপিএলটা আমরা দেখি, ডিপিএলটা, সেটা কি এবার একটু অভাব বোধ হয়েছে কিনা? আমি ওনার কথা থেকেই শুরু করতে চাই। উনি একটি কথা বলেছেন যে খেলোয়াড়রাই রাজি হয় না। একটা সময় ছিল যে বাংলাদেশ ক্রিকেট বোর্ড ক্রিকেটারদের পারিশ্রমিকের গ্যারান্টি নিয়েছিল, সেই ফরম্যাটটা কিন্তু খুব বেশি দিন টেকেনি, এবং উনি যেটা বলছেন যে খেলোয়াড়রাই চায় না। আমি যদি আরেকটু প্রিসাইজ করে বলি, সেক্ষেত্রে যেটা হয় যে শীর্ষ খেলোয়াড়রা চায় না। আপনি দেখবেন যে উনি আরেকটা কথাও বলেছেন যে অন্য ঘরোয়া টুর্নামেন্ট করতে গেলে প্রথম যে বাধাটা, সেটা ফ্র্যাঞ্চাইজি বলেন বা ক্লাব বলেন, কেউই জাতীয় দলের ক্রিকেটার ছাড়া খেলতে চায় না। সো ঢাকা প্রিমিয়ার লিগের ক্ষেত্রেও বিষয়টা তাই। ক্লাবগুলো চায় যে যত বেশি সম্ভব সময় তারা জাতীয় দলের প্লেয়ারদের খেলাতে চায়। এখন প্রিমিয়ার লিগে আপনি মানে পারিশ্রমিকের দিক থেকে যদি বড় অঙ্ক বলেন, সেটাই শীর্ষ ক্রিকেটাররাই পেয়ে থাকেন, জাতীয় দলের ক্রিকেটাররাই পেয়ে থাকেন। তো এখানে আসলে এটা তো আসলে বাংলাদেশের প্রায় সব পর্যায়ের ক্রিকেটারদের জন্য রুটি রুজির একটা জায়গা। সেই জায়গাতে সবচেয়ে বেশি মূল্যে বিক্রি হন তারা, জাতীয় দলের ক্রিকেটাররা। এখন যেটা হয় যে বোর্ড যখন একটা নিয়মে আনতে চায়, তখন কিন্তু একটা পারিশ্রমিকের একটা কিন্তু ক্যাটাগরি থাকে, কয়েক ক্যাটাগরিতে। শীর্ষ ক্রিকেটারদের কি হবে, তার পরের স্তরের ক্রিকেটারদের কি হবে, একেবারে লোয়ার লেভেলের ক্রিকেটারদের কত পারিশ্রমিক হবে, এগুলি সব নির্ধারিত থাকে। তো সেক্ষেত্রে যেটা হয় যে ওই নিয়মটা যখন থাকে, তখন শীর্ষ ক্রিকেটারদের পক্ষে ক্লাবের সঙ্গে দর কষাকষি করে যে বাড়িয়ে নেওয়ার যে ব্যাপারটি, ওই স্বাধীনতাটা খুব একটা থাকে না। তো এখানে আমি বলবো যে আসলে শীর্ষ ক্রিকেটারদের কারণে এটা সম্ভব হয় না। বোর্ড সভাপতির সাথে আপনি একমত? হ্যাঁ, আমি অবশ্যই একমত। আমি আরেকটু খোলাসা করে বললাম যে আসলে এখানে সব ক্রিকেটারকে বলা ঠিক হবে না, শীর্ষ ক্রিকেটাররাই চায় না। এখন মনে করেন শীর্ষ ক্রিকেটার যারা জাতীয় দলে খেলেন, হ্যাঁ, তাদের তো এক্সাম্পল সেট করার ব্যাপার আছে। হ্যাঁ, সেটা খেলা দিয়ে যেমন
সেই সঙ্গে পরের স্তরের ক্রিকেটারদের জন্য তো একটা পথ করে দেওয়ার ব্যাপার আছে, একটা দায়িত্ব কিন্তু তাদের আছে আর কি। তা আমি এই জায়গাটাতে আসলে অনেক দিন ধরেই আমার কাছে মনে হচ্ছে যে আসলে এই দায়িত্বের জায়গাটাতে বাংলাদেশের শীর্ষ ক্রিকেটাররা খুবই ব্যর্থ, এবং তারা অনেক ক্ষেত্রে আমি বলবো তারা আত্মমগ্ন, যেটা বোর্ড সভাপতি হয়তো অত ক্লিয়ার করে বলেননি। যেটা হচ্ছে যে তাদের পারিশ্রমিক, মনমতো পারিশ্রমিক দর হেঁকে সেটা আদায় করে নেওয়া একটা নিয়মের মধ্যে গেলে আসলে ওইটা হয় না। হ্যাঁ, সে কারণেই তারা আসলে ওই নিয়মের মধ্যে আসতে চান না বলেই আগে যেটা ছিল যে একটা পুল প্রথা ছিল, যে প্রত্যেকটা দলের মধ্যে একটা শক্তির ভারসাম্য থাকতো, যে আপনি একটা পুল থেকে কতজন প্লেয়ার নিতে পারবেন। সেই নিয়মগুলি এবার নাই বলে দিন দিন প্রিমিয়ার লিগের কি অবস্থা হচ্ছে, যে এই লিগটা তো একদমই ওয়ান সাইডেড হয়েছে। কিছুদিন আগে যদি মনে করে দেখেন যে আবাহনী কোচ খালেদ মাহমুদি বলেছেন যে এমন অনেক প্লেয়ারকে দেখেছেন যাদেরকে তিনি কোথাও দেখেননি, মানে কিন্তু প্রিমিয়ার লিগে খেলছে। মানে বাংলাদেশে উনি যেটা হচ্ছে রুট লেভেলের কোচিং এর সঙ্গে জড়িত, ওনার থেকে ভালো এই মুহূর্তে বাংলাদেশের অনেক ক্রিকেটার তার মাধ্যমেই ঢাকার ক্রিকেট লিগে খেলতে আসেন। সেই তিনি হচ্ছে যে অনেক প্লেয়ারকে চিনেন না, এবং দুই একটা দল বাদে উনি দেখেছেন যে বেশিরভাগ দলেরই আসলে একই অবস্থা। তো এদিকে হচ্ছে যে হ্যাঁ, প্রিমিয়ার লিগ হয়তো অনেক সাকসেসফুলি হয়ে গেছে, কিন্তু যেটা হচ্ছে যে ভেতরের সমস্যাটা, মানে আমরা হয়তো উপর দিয়ে দেখছি যে আবাহনী চ্যাম্পিয়ন হয়েছে। আরেকটা ভালো ব্যাপার হচ্ছে যে অনেক দিন পর লিগের 1 এবং 2 নম্বর দল আবাহনী এবং মোহামেডান, এরকম একটা ব্যাপার ঘটেছে। মোহামেডানের উঠে আসাটা হয়তো একটা ভালো দিক, কিন্তু একই সঙ্গে এটাও ভুলে গেলে চলবে না যে এবারের লিগের চেয়ে ওয়ান সাইডেড লিগ আসলে খুব কমই হয়েছে। 16টা ম্যাচ ধরে অপরাজিত আবাহনীকে কেউ হারাতে পারলো না। এটা আসলে আবাহনী যতটা না সফলতা আমরা দিব, তার থেকে অন্যান্য দলগুলোর ব্যর্থতা কি একটু বেশি নয়? না, সেটা তো অবশ্যই আছে। আপনি দেখেন যে আবাহনীতে জাতীয় দলের খেলোয়াড় কয়জন ছিলেন, ঠিক আছে? ইনফ্যাক্ট জাতীয় দলে 4 জন একটা ম্যাচ খেলার পরে চলে যাওয়ার পরের ম্যাচটা কিন্তু তারা জিতেছেন। হ্যাঁ, পরের ম্যাচটাও জিতেছে। 3 জন ক্রিকেটারকে তারা বিশেষ বিবেচনায় খেলিয়ে সেদিন লিগ চ্যাম্পিয়নশিপ নিশ্চিত করেছে। তা আমার মনে হয় যে আসলে ওই 3 জন না হইলেও বোধহয় আবাহনীর পক্ষে শিরোপা কেউ আটকাতে পারতো না। মানে আবাহনীর ব্যাপারে ঢাকা প্রিমিয়ার লিগ বলি অথবা ঘরোয়া ক্রিকেটে বলি, বিশেষ করে বোর্ডের এই বর্তমানে যারা আছেন, একটা আসলে গুঞ্জন সবসময়, একটা সমালোচনা সবসময় হয় আসলে ঢাকা লিগে, যে আবাহনী হয়তো একটু বাড়তি ফ্যাসিলিটি অথবা কোনো একটু রুলস রেগুলেশনের দিক থেকে বলেন একটু পায়, সেটা তো এবার মনে হয় খুব একটা সামনে আসেনি। না, সবচেয়ে বড় কথা হচ্ছে যে যেটা আলোচনা হচ্ছিল, খেলোয়াড়রা চায় না যে একটা সুন্দর একটা নিয়মের মধ্যে হোক, তাদের সব খেলোয়াড়ের পারিশ্রমিকের গ্যারান্টি থাকুক। তো এই নিয়মটার মধ্যে তারা রাজি না হতে এখন যে নিয়মে চলছে তার সবচেয়ে বড় সুবিধাভোগী অবশ্যই আবাহনী, কারণ ক্লাবটার ক্রিকেটের পিছনে বিনিয়োগটা অনেক বেশি এবং ভালো পারিশ্রমিক দিয়ে খেলোয়াড়ও তারা ভালো খেলোয়াড়দেরও তারা দলে ভিড়িয়েছে। খুব স্বাভাবিক আসলে, মানে অন্যান্য দলের সঙ্গে আসলে ভারসাম্যের এত অভাব ছিল যে আসলে এখন বোধহয় যে এভাবে যদি চলতে থাকে, আপনি হয়তো পরের লিগের ক্ষেত্রেও আপনি হয়তো বলে দিতে পারবেন আগে থেকে যে কোন কোন দলগুলো ব্যালেন্স। আপনি দেখেন হাতে গোনা কয়েকটা দল, আবাহনী, প্রাইম ব্যাংক ক্রিকেট ক্লাব, শেখ জামাল ধানমন্ডি, গাজী গ্রুপ, এর বাইরে হচ্ছে যে আপনি হচ্ছে যে 12 মানে আরো যে 12টা দলের মধ্যে যে বাকি দলগুলো খুব সহজেই বোধহয় বলে দেওয়া যায় যে আসলে এটা চ্যাম্পিয়ন হবে না। হ্যাঁ, এটা চ্যাম্পিয়ন হবে না, বা সুপার লিগে কোন 6টা দল খেলবে আপনি বোধহয় 5টা দলের নাম বোধহয় বলে দিতে পারবেন। মাসুদুর ওয়েল সাইড, আমরা আসলে ঢাকা প্রিমিয়ার লিগ বলি অথবা অন্য যে কোনো ঘরোয়া ক্রিকেটের স্তর বলি না কেন, আসলে যে কোনো ফরম্যাটই বলি না কেন, এটাকে ধরাই হয় আসলে জাতীয় দলের ক্রিকেটারের পাইপলাইন হিসেবে, যে আপনি ভবিষ্যৎ ক্রিকেটার এইসব স্তর থেকে উঠে আসবেন, টুর্নামেন্ট থেকে উঠে আসবেন। সে জায়গায় এবারে টুর্নামেন্ট কি আপনার কাছে মনে হয়েছে আসলে ওয়ার্ল্ড ক্লাস ক্রিকেটে প্রতিনিধিত্ব করার মতো কোনো ক্রিকেটার তৈরি করতে পেরেছে অথবা উপস্থাপন করতে পেরেছে? না, এখানে আসলে আমি আসলে অথবা আমাদের কাঠামোটা কি অতটা শক্তিশালী কিনা, মানে অতটা, আমি একটা এক্সাম্পল দিয়ে বোঝাতে চাই যে বাংলাদেশের ডোমেস্টিক ক্রিকেটে একজন ক্রিকেটার প্রচুর রান করেন, মানে নামটা বলতেই পারেন না, আমি মানে ওই লেভেল, ওই টপ টিয়ারের ক্রিকেটারের কথা বলছি না, প্রচুর রান করেন। তো যেটা হয় যে গত 2-1 বছর তার ব্যাটে রান নেই, এর আগে প্রত্যেক মৌসুমেই দেখা যায় যে একটা পার্টিকুলার প্লেয়ার ম্যাচের পর ম্যাচ রান করছে, সেটা বোথ ইন ফার্স্ট ক্লাস অ্যান্ড দ্য প্রিমিয়ার লিগ অ্যাজ ওয়েল। তো যেটা হচ্ছে যে প্রচুর রান করে, তো রান যখন করে খুব স্বাভাবিকভাবেই মানুষের কৌতূহল তৈরি হয়, আমাদের সাংবাদিকদেরও তৈরি হয়। তো আমরা হচ্ছে যে একজন কোচের কাছে গেলাম আর কি, তার যিনি কোচ ছিলেন আর কি, মানে খুবই মজার ঘটনা। মানে যেটা হয় যে আমরা চিন্তা করলাম যে আমরা স্টোরি করবো, এই ছেলেটা প্রচুর রান করছে, তো তার ব্যাপারে খোঁজখবর করে একটা স্টোরি অবশ্যই সে ডিজার্ভ করে, পত্রিকায় তার নাম আসা উচিত, তাকে নিয়ে একটা লেখা হওয়া উচিত। তো তার যিনি কোচ ছিলেন আমরা তার কাছে গেলাম যে তার সঙ্গে বিশেষজ্ঞ মতামত, আসলে উনি যেহেতু কাছ থেকে দেখছেন,
তো স্বাভাবিকভাবে গিয়ে যখন প্রশ্ন বলা হলো যে ওই ছেলেটা তো খুব ভালো খেলছে, তা কি আপনি কেমন দেখছেন, তো উনি খুব নির্বিকার এবং নির্লিপ্তভাবে বললেন, হ্যাঁ ভালো প্লেয়ার, কিন্তু বলের গতিটা 130-এর মধ্যে থাকতে হয়। তো এই জায়গাটাতে মানে বাংলাদেশের ঘরোয়া ক্রিকেট নিয়ে যে এটার মান নিয়ে যে সংশয় এবং যত ধরনের প্রশ্ন, হ্যাঁ এরকম অনেক প্রশ্ন কিন্তু ভিতরে আছে। ঠিক আছে, এটা আসলে কোন লেভেলের আসলে হয়। একটু আগে খালেদ মাহমুদের কথা বলছিলাম, হ্যাঁ তার নিজের দল চ্যাম্পিয়ন হয়েছে, কিন্তু একই সঙ্গে কিন্তু গলদের জায়গাটাও উনি দেখিয়ে দিয়েছেন। সো আসলে মানে স্ট্যান্ডার্ড যদি ভালো না করেন, হ্যাঁ মান যদি না বাড়ান, তাহলে আসলে এই যে এই ধরনের এই যে আমি বৈশ্বিক স্ট্যান্ডার্ডের খেলোয়াড় তৈরি করব, এগুলো আসলে বাকুয়াস ছাড়া কিছুই না। মাসুদ পারভেজ এবারও কিন্তু ঢাকা প্রিমিয়ার লিগে কিন্তু 600-র উপর রান করেছেন 3 জন ব্যাটার, এবং 30-এর উইকেট নিয়েছেন একজন এবং 28-এর ঘরে উইকেট নিয়েছেন 2 জন। আমরা দেখতে চাই আসলে এবারে ঢাকা প্রিমিয়ার লিগে সবচেয়ে সফল ব্যাটার ও বোলারদের তালিকা। ব্যাটিংয়ে সবার উপরে 16 ম্যাচে 647 রান নিয়ে সবার উপরে আছেন মোহামেডানের মাহিদুল ইসলাম অঙ্কন, 24 রান কম নিয়ে 2 নম্বরে 3 সেঞ্চুরি করা প্রাইম ব্যাংকের পারভেজ হোসেন ইমন, 600-রও বেশি রান আর কেবল শেখ জামাল ধানমন্ডি ক্লাবের সাইফ হাসানের। অলরাউন্ড পারফরমেন্স বিবেচনায় টুর্নামেন্ট সেরাও হয়েছেন তিনি। 70 গড়ে 563 রান নিয়ে 4-এ আবাহনীর এনামুল হক বিজয় ও 5-এ প্রাইম ব্যাংকের জাকির হাসান। বোলিংয়েও সেরা মোহামেডান, প্রাধান্য পেসারদের 31 উইকেট নিয়ে শীর্ষের সাদা কালোদের পেসার আবু হায়দার রনি, 3 উইকেট কম নিয়ে 2 নম্বরে গাজী গ্রুপের রুয়েল মিয়া, 26 উইকেট নিয়ে 3-এ প্রাইম ব্যাংকের হাসান মাহমুদ। সেরা 5-এ একমাত্র স্পিনার একই দলের নাজমুল অপু, সমান 25টি করে উইকেট সিটি ক্লাবের ইরফান হুসাইনের। সেরা উইকেট টেকারের কথা দিয়ে যদি আমি শুরু করতে চাই পারভেজ ভাই, আসলে একমাত্র হাসান মাহমুদ ছাড়া এই মুহূর্তে ন্যাশনাল টিমকে প্রতিনিধিত্ব করছেন, ন্যাশনাল টিমে খেলছেন তেমন কোনো পেসার নেই। এটা কি আসলে আমি যদি বলি যে ঘরোয়া ক্রিকেটের মান ন্যাশনাল টিম ক্রিকেটের মান খুবই কাছাকাছি? না, আরেকটা জায়গায় আমি একটু মানে বোলারদের কথা তো আপনি বললেন, আমি ব্যাটসম্যানদের দিকটাও একটু আসতে চাই। আসতাম নিশ্চয়ই একটু পরে। হ্যাঁ, আপনি যদি 2 বছর আগে ফিরে যান, আপনি এখানে বললেন যে টপ স্কোরার কারা এবং কত রান হয়েছে, পরিসংখ্যানটা এইমাত্র দেখানো হলো। আমি যদি 2 বছর আগে ফিরে যাই, এনামুল হক বিজয় একটা দুর্দান্ত ঢাকা প্রিমিয়ার লিগ খেলে উনি জাতীয় দলে ফিরেছিলেন, ওয়েস্ট ইন্ডিজে গিয়ে টেস্টও খেলেছিলেন। কত রান করেছিলেন? 1100+, ওইটা একটা রেকর্ড ছিল। পরের বছর মানে এইবারের আগের যে প্রিমিয়ার লিগটি টপ স্কোরার কে ছিলেন? নাইম শেখ। কত রান করেছিলেন? দলে আসেন এবং চলে যান 900+। ঠিক আছে, এবার তাহলে টপ স্কোরটা কত? 600+। কমছে। তো এই জায়গাটাইতেই মানে যদি আমরা ধরি, মানে আমাদের তো যাবতীয় সমস্যার মূলে ব্যাটিং, যদি জাতীয় দলের বিষয়ে চিন্তা করেন, বা যাবতীয় সমস্যার মূল হচ্ছে ব্যাটিংয়ের জায়গাটা। তো সেই ব্যাটিংয়ে ঘরোয়া ক্রিকেট যেটার মান প্রশ্নবিদ্ধ, সেখানেও দেখেন যে আসলে মানে মান যখন প্রশ্নবিদ্ধ, ধরে নিতে হচ্ছে যে এখানে ওই লেভেলের বোলার নাই, তারপরেও দেখেন যে ফায়দাটা তারা আসলে ঘরোয়া ক্রিকেট এবং রানের বন্যা বয়ান। নিশ্চয়ই আমরা কথা বলবো ঘরোয়া ক্রিকেট এবং বাংলাদেশ জাতীয় দলের ব্যাটিং বোলিং সবকিছু নিয়েই। দর্শক কোথাও যাবেন না, ক্লেমন বিয়ন্ড দ্য গ্যালারিতে নিচ্ছি ছোট্ট একটা বিরতি। আবারও ফিরে এলাম ক্লেমন বিয়ন্ড দ্য গ্যালারিতে। আমরা কথা বলছিলাম বাংলাদেশ ঢাকা প্রিমিয়ার লিগ এবং বাংলাদেশের ক্রিকেট বাস্তবতা নিয়ে। আমাদের সাথে আলোচনার জন্য যুক্ত হয়েছেন মাসুদ পারভেজ, বিশেষ প্রতিনিধি দৈনিক কালের কণ্ঠের। পারভেজ ভাই, আমরা যে ব্যাপারটাই ছিলাম, আসলে ঢাকা প্রিমিয়ার লিগ বলে অথবা ঘরোয়া ক্রিকেটের যে কাঠামো বলি, সেটার আউটপুটটা আসলে ন্যাশনাল টিমে এসে ক্রিকেটাররা খুব একটা দিতে পারেন না। স্বাভাবিকভাবেই মানের কারণে আমরা পিছিয়ে থাকি। সেই মানের দিক থেকে বাংলাদেশের ব্যাটিংটা নিয়েও কিন্তু হতাশা প্রকাশ করেছেন আসলে বিসিবি সভাপতি। তিনিও আসলে বলেছেন এই মুহূর্তে আইপিএলে যে খেলা দেখছেন তিনি, টি-20 যে অ্যাপ্রোচটা দেখছেন, সেটা ন্যাশনাল টিমে এই মুহূর্তে আসলে তিনি দেখছেন না। তিনি খুবই হতাশ। আপনিও কি হতাশ কিনা বর্তমানে বাংলাদেশের? আমার জাস্ট কালকে থেকে আমার একটা জিনিস মনে পড়ছে যে বোর্ড সভাপতি এই কথাটা বলার পর থেকে, মানে আমাদের ছোটবেলায় বাংলাদেশে ফুটবলের সেরকম ক্রেজ ছিল আবাহনী মোহামেডান। তো তখন যেটা হচ্ছে যে আমরা আবাহনী মোহামেডানের খেলা দেখতাম, ক্লাবের খেলা দেখতাম, আমাদের কাছে ওইটাই মনে হতো যে ওইটাই বোধহয় পৃথিবীর সেরা। এরপরে যখন আমরা একটু একটু করে বড় হতে শুরু করলাম, স্যাটেলাইট টিভির কল্যাণে হচ্ছে সারা পৃথিবীর ফুটবলটা উন্মুক্ত হতে শুরু করলো, তারপরে কিন্তু আমাদের একই সঙ্গে ঘরোয়া ফুটবলের প্রতি আমাদের আকর্ষণ হারানো শুরু। কিন্তু কারণ এই যে ইপিএল দেখার পর, লা লিগা দেখার পর, বুন্দেসলিগা দেখার পর কিন্তু আর এই ধরনের ফুটবলের প্রতি মানুষ আর আকৃষ্ট হয় না। তবে ক্রিকেটের ক্ষেত্রে ব্যাপারটা হচ্ছে যে ক্রিকেটের আগেও আন্তর্জাতিক ক্রিকেট দেখার সুযোগ ছিল, কিন্তু এটাতে যেহেতু বাংলাদেশ সরাসরি খেলে, মানুষের মধ্যে একটা আবেগ কাজ করতো, একটা অলিক কল্পনা কাজ করতো। আমার মনে হয় যে এতদিন পরে হলেও বাংলাদেশের মানুষ সেই জায়গাটা থেকে বের হয়ে আসছে।
নাজমুল হোসেন শান্ত বলেছেন যে এবার ওয়ার্ল্ড কাপের জন্য আপনারা প্রত্যাশা না রাখি খুব বেশি না করেন। আমার কাছে মনে হয় যে বাংলাদেশের মানুষ এবার আসলেও খুব একটা প্রত্যাশা করছে না। বোর্ড সভাপতি যেটা বলেছেন যে আইপিএল দেখে তার ভয় লাগছে, সত্যিকার অর্থে আসলে এবারের আইপিএল দেখে আসলে মানুষের মধ্যে আমার কাছে মনে হয় না কোনো ধরনের প্রত্যাশা তৈরি হচ্ছে, কারণ চোখের সামনে তারা রাতে টিভি খুললে দেখতে পাচ্ছেন যে এখানে কী ধরনের কাণ্ড কারখানা হচ্ছে, আর দিনের বেলা জিম্বাবুয়ে সিরিজে আপনি দেখছেন আরেক রকমের কাণ্ড কারখানা হচ্ছে, মানে কমপ্লিটলি ডিফারেন্ট। বাংলাদেশ যখন টেস্ট ক্রিকেট খেলতে যায় খুব তাড়াতাড়ি অল আউট হয়ে যায়। আমরা বহুদিন ধরে শুনে আসছি যে বাংলাদেশের প্লেয়াররা ন্যাচারাল স্ট্রোক মেকার, বেশি স্ট্রোক খেলতে গিয়ে উইকেট দিয়ে আসে। তো এই ধরনের প্লেয়ারদেরই তো আসলে টি-20তে ভালো করার কথা, মানে আপনি যদি লজিক্যালি আসেন। কিন্তু এখানে এসে দেখেন যে এক একজনের স্ট্রাইক নিয়ে প্রশ্ন ওঠে। ওয়ারাজ অন্য যে দলগুলো আসতেছে, এবার ওয়ার্ল্ড কাপে নতুন বেশ কয়েকটা দল আছে, নেপাল খেলবে, আপনি তাদের বেশ কয়েকজন ব্যাটসম্যান আছে যাদের স্ট্রাইক রেট 150+ আর নিয়ারলি 150। তো ওই দলগুলো কিন্তু টি-20 মেজাজের সঙ্গে মানিয়ে নিয়ে আসছে, ওইভাবে তৈরি হয়ে আসছে। কিন্তু আমরা এতদিন ধরে খেলছি, আমাদের এখনো কিন্তু সেই মেজাজটা আমরা ধরতে পারছি না। পারভেজ ভাই, স্ট্রাইক রেট অনেক পরের ব্যাপার, আপনি যখন রান করবেন তখন স্ট্রাইক রেটের ব্যাপারটা আসবে। আমি যদি লিটন দাসের কথা নাম উল্লেখ করেই বলি এবং সৌম্য সরকারের কথা বলি, তৃতীয় টি-20-র আগে তিনি দলের সাথে যোগ দিয়েছেন এবং একটা গুঞ্জন চলছে হয়তো একাদশে যদি পরিবর্তন আসে সেক্ষেত্রে আজকে টি-20-তে তিনি চান্স পেতেও পারেন। সে জায়গায় টি-20 ওয়ার্ল্ড কাপের আগে এরকম দুজন ক্রিকেটার যাদেরকে আমরা আসলে স্ট্রোক মেকার হিসেবে খুবই জানি, কতটুকু দলের জন্য দুশ্চিন্তার কারণ? দুশ্চিন্তার কারণ তো অবশ্যই, তবে আসল জায়গাটায় বোধহয় আমরা অনেকেই আলোচনা করছি না। লাস্ট টি-20 ওয়ার্ল্ড কাপটা হয়েছিল 2 বছর আগে, রাইট, অস্ট্রেলিয়াতে। 2 বছর পর আরেকটা টি-20 ওয়ার্ল্ড কাপে বাংলাদেশ যাচ্ছে। সেখানে আপনি দেখেন যে টুর্নামেন্টের 2 সপ্তাহ আগে একটা সিরিজে একজনের ডেবু হলো এবং মোটামুটি উনি নির্ধারিত হয়ে যাচ্ছেন যে উনি একজন ওপেনার। তার মানে তো মাঝের 2 বছরে তাহলে কি হলো যে বাংলাদেশ, আপনি একটা ওয়ার্ল্ড কাপে যাবেন, আপনার একটা সেট ফর্মুলা নিয়ে সেট ব্যাটিং অর্ডার থাকবে। সেই জায়গায় হচ্ছে যে আপনি ওয়ার্ল্ড কাপের ঠিক আগে 2 সপ্তাহ আগে একটা সিরিজে একজন ডেবিউট্যান্ট 50 করে ফেলছে, কিছু রান করেছে, সে মোটামুটি কনফার্ম ওপেনার হওয়ার পথে। তাহলে যে মাঝখানের 2 বছরে তাহলে বাংলাদেশের বিশ্বকাপ প্রস্তুতিটা কী হলো? মানে প্রত্যেকটা দেশই তো একটা ওয়ার্ল্ড কাপ থেকে আরেকটা ওয়ার্ল্ড কাপ ধরে প্রস্তুতিটা নেয়। এই জায়গাটা আসলে কি কাজটা হলো, মানে সেটা কি আমরা কখনো ভেবে দেখছি? আমি যদি ভুল না বলি তাহলে ওয়ানডে বিশ্বকাপের আগেও সেম সিনারিতে কিন্তু একটা চিত্রনাট্য নিয়ে বাংলাদেশ পার করে গিয়েছে। আপনাকে হচ্ছে এবং যে ডিজাস্টার নতুন ওপেনার নিয়ে যেতে হয়, ঠিক আছে? আমি এমন না যে হুট করে কেউ এসে ঢুকতে পারবে না, কিন্তু হচ্ছে যে তাহলে আপনি যে মাঝে 2 বছর 4 বছরের যে বিরতি, সেই বিরতিতে তো আপনি তাহলে খুব বেশি কিছু করতে পারেননি, আপনার প্রস্তুতিটা সেভাবে হয়নি। আবার দেখেন, আপনি সবসময় বলা হয় যে আমাদের খেলোয়াড়ের খুবই শর্টেজ, খেলোয়াড়ের স্বল্পতা আছে। এই স্বল্প সংখ্যক খেলোয়াড় নিয়েও আমরা ওয়ার্ল্ড কাপ দলটা ঘোষণা করতে পারি না, আমাদের সময় লাগে। তো এটাই তো বোঝা যায়, অন্যান্য দল ঘটা করে ওয়ার্ল্ড কাপ টিম ঘোষণা করে দিচ্ছে একটার পর একটা, আমরা সেখানে সময় নিচ্ছি। এটা তো স্পষ্ট যে আসলে আপনার প্রস্তুতিটা কেমন। আপনি এতদিন আগে যখন দল ঘোষণা করে দিচ্ছেন তার মানে হচ্ছে ইউ আর প্রিপেয়ার্ড, আর আপনি যখন দলটা দিতে একটু হীনমন্যতায় ভুগছেন, একটু সময় নিচ্ছেন, তার মানে আপনার সমস্যাটা গভীরে। নইলে আপনার তো এত সময়, আপনি নিজেই বলছেন যে আপনার স্বল্প সংখ্যক খেলোয়াড়, সেই স্বল্প সংখ্যক খেলোয়াড়ের মধ্যে বাছাই করাটা সহজ হওয়ার কথা, এখানে এত কঠিন হয়েছে যে আপনি দলই ঘোষণা করতে পারছেন না। তো সেই জায়গাটাইতে তো আসলে অনেক কিছুর বার্তা দিয়ে দেয়। তবে যেটা বলছিলাম যে মানুষ এখন অনেক সচেতন। আপনারা দেখেন যে বিরাট কোহলি, রোহিত শর্মার স্ট্রাইক রেট নিয়ে একটু ছোট করে যদি বলতেন, টি-20 ওয়ার্ল্ড কাপের আগে এই বাংলাদেশ দলের যে বর্তমান প্রস্তুতি এগেইনস্ট জিম্বাবুয়ের এগেইনস্টও কেন আমাদের এত পরীক্ষা নিরীক্ষা আসলে করতে ভয় পাচ্ছি আমরা, একটু ছোট করে। মানে আপনি এই যে টস জিতে আগে ব্যাটিং নেওয়া অথবা প্লেয়ার, কিন্তু পরে ব্যাটিং করেও তো আপনি দেখতেছেন যে খুব একটা আপনার তো এমন কোনো টার্গেট আপনি পাচ্ছেন না, তো সেটাও তো আপনাকে চেস করতে গিয়ে সময় লাগছে। বুঝতে পেরেছি। অসংখ্য ধন্যবাদ মাসুদ পারভেজ আমাদের সাথে সময় দেওয়ার জন্য। আমরা নিশ্চয়ই অন্য কোনো দিন অন্য কোনো প্রসঙ্গ নিয়ে আবার বসবো। দর্শক সবাইকে আরও একবার ধন্যবাদ জানিয়ে শেষ করছি ক্লেমন বিয়ন্ড দ্য গ্যালারিতে। সবাইকে অসংখ্য ধন্যবাদ।